আচ্ছা, আমরা মূলত এর আগের ক্লাসে প্রাণী শ্রেণীবিন্যাস আলোচনা শুরু করেছিলাম, ঠিক আছে। এবং আমরা বিভিন্ন পর্বগুলি আলোচনা শুরু করেছিলাম, বিশেষ করে পর্বের অন্তর্গত বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করছিলাম। আমরা এর আগের ক্লাসে বিশেষ করে পরিফেরা এবং নিডারিয়া সম্পর্কে আলোচনা করেছি। তো আমার মনে হয় না যে বিশেষ অসুবিধা হওয়ার কথা, কারণ তোমাদেরকে বোঝানো হয়েছে যে বিশেষ করে এই পর্ব বা পর্বের অন্তর্গত বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো কিভাবে পড়তে হয় বা কিভাবে মূলত প্রস্তুত করতে হয়। তো আমরা আজকে পরবর্তী পর্বে এগিয়ে যাব, অর্থাৎ পরবর্তী পর্ব বলতে টিনোফোরা, ঠিক আছে। পর্ব টিনোফোরা, পর্ব টিনোফোরা। দেখো, প্রথমেই আমরা চেষ্টা করব যে আমরা শুরুতেই যে ছক আলোচনা করেছিলাম, প্রাণী শ্রেণীবিন্যাসের যে ছক, সেই ছক থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা সাধারণত পেয়ে থাকি সেই বৈশিষ্ট্যগুলো প্রথমে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব, একটু মনে করার চেষ্টা করব। আমরা দেখেছি যে পর্ব টিনোফোরা আমরা বলতে পারি যে এরা হচ্ছে মূলত মেটাজোয়ান। দেখো, মেটাজোয়ান স্বাভাবিকভাবে আমরা আলোচনা করে বুঝেছি যে সকল প্রাণী হচ্ছে মেটাজোয়ান। মেটাজোয়ান অর্থাৎ বহুকোষী, যারা বহুকোষী তাদেরকেই মেটাজোয়ান বলা হয়। ফলে এটা হয়তো উল্লেখ করার প্রয়োজন নেই, কিন্তু প্রাথমিকভাবে আমরা যখন এই পর্ব বা পর্বের অন্তর্গত বিভিন্ন বৈশিষ্ট্য, প্রাণীর বৈশিষ্ট্য আলোচনা করছি, তখন শুরুতে আমাদের এইভাবেই পড়া উচিত বা এইভাবেই আলোচনা করা উচিত, ঠিক আছে। অপরদিকে আমরা বলতে পারি যে মেটাজোয়ান হওয়ার পাশাপাশি এরা কলাতন্ত্র যুক্ত। কলাতন্ত্র যুক্ত, কলাতন্ত্র যুক্ত অর্থাৎ এদেরকে এন্টারোজোয়ান বলা যেতে পারে। এন্টারোজোয়ান বলা যেতে পারে। শুধু তাই নয়, আমরা আলোচনা করলে দেখব যে এরা ডিপ্লোব্লাস্টিক প্রকৃতির। ডিপ্লোব্লাস্টিক, সেই ছক যদি একটু মনে করার চেষ্টা করি তাহলে এই বৈশিষ্ট্যগুলো এমনি আমরা বলতে পারি এরা ডিপ্লোব্লাস্টিক প্রকৃতি। ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি জার্ম স্তর দেখতে পাই। দুটি জার্ম স্তর দেখতে পাই। দুটি জার্ম স্তর বলতে পারি যে একটি হচ্ছে এক্টোডার্ম, এক্টোডার্ম, আর অপরটি হচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্ম। এবং এই এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে আমরা দেখব যে জেলি জাতীয় পদার্থ পাওয়া যায়। জেলি জাতীয় পদার্থ পাওয়া যায়। জেলি জাতীয় পদার্থ, এই জেলি জাতীয় পদার্থকে সাধারণত আমরা বলে থাকি মেসেনকাইম। জেলি জাতীয় পদার্থকে বলা হয় মেসেনকাইম, ঠিক আছে। মেসেনকাইম বলা যেতে পারে। একটু বলে দিচ্ছি যে স্বাভাবিকভাবে ডিপ্লোব্লাস্টিক হওয়ার জন্য দুটি মাত্র স্তর আমরা পেয়ে থাকি। এক হচ্ছে আমরা বলতে পারি এক্টোডার্ম, সব থেকে বাইরের স্তর, আর দ্বিতীয় হচ্ছে এন্ডোডার্ম অর্থাৎ ভেতরের স্তর আমরা বলতে পারি। আর এই এক্টোডার্ম এবং এন্ডোডার্মের যে মাঝখানে যে ফাঁকা স্থান আমরা দেখব, সেই ফাঁকা স্থানে জেলি জাতীয় পদার্থ থাকে, উপস্থিত থাকে। সেই জেলি জাতীয় পদার্থকে মূলত বলা হচ্ছে মেসেনকাইম। একটু মনে করার চেষ্টা করবে যে পরিফেরার ক্ষেত্রেও আমরা সাধারণত দেখেছি যে তারা ডিপ্লোব্লাস্টিক হয়ে থাকে এবং এক্টোডার্ম এবং এন্ডোডার্ম নিয়ে গঠিত, এবং এটাও দেখেছি যে এদের এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে এই জেলি জাতীয় পদার্থ মেসেনকাইম পেয়ে থাকি। একটু বলে দেওয়ার দরকার আছে অপরদিকে যে নিডারিয়ার ক্ষেত্রে যদি আলোচনা করি, নিডারিয়াও ডিপ্লোব্লাস্টিক। তো নিডারিয়ার ক্ষেত্রে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম দেখতে পাই। এটা হয়তো উল্লেখ করা হয়নি, একটু উল্লেখ করে দিচ্ছি, একটু তোমরা আলাদা করে নোট ডাউন করে নিতে পারো। সেটা হচ্ছে নিডারিয়ার ক্ষেত্রেও আমরা এই এক্টোডার্ম এবং এন্ডোডার্ম পেয়ে থাকি, এবং সাধারণত এই নিডারিয়ার ক্ষেত্রে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে যে জেলি জাতীয় পদার্থ আমরা দেখতে পাই, যে জেলি জাতীয় পদার্থ, জেলি জাতীয় পদার্থ পেয়ে থাকি, সেই জেলি জাতীয় পদার্থকে বলে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া, ঠিক আছে। এটা আলাদা করে
মাথায় রাখবে যে নিডারিয়ার ক্ষেত্রে এটা মেসোগ্লিয়া বলে, অপরদিকে পরিফেরার ক্ষেত্রে মেসেনকাইম বলে, এবং টিনোফেরার ক্ষেত্রেও মেসেনকাইম বলা হয়। দেখো ডিপ্লোব্লাস্টিক হওয়ার পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে এরা সিলমবিহীন, অর্থাৎ আসিলোমেট, সিলমবিহীন। আচ্ছা, এখানে একটু আলাদা করে এবার বিশেষ বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করে নেওয়ার দরকার রয়েছে। এখানে একটু বলে দিতে চাই যে দেখো মেটাজোয়ান বা কলাতন্ত্র যুক্ত কিনা সেটা হয়তো দেখবে যে বিশেষ করে বিভিন্ন বইয়ে এটা আর উল্লেখ করা থাকে না, কিন্তু আমি আবার বলছি যে নিজেরা যখন প্রস্তুতি নেব, নিজেরা যখন শুরুতে প্রাথমিকভাবে এগুলো আমরা আলোচনা করব, নিজেরা যখন পড়বে বিশেষ করে, তখন চেষ্টা করবে যে ছক থেকে যে বৈশিষ্ট্যগুলো নিষ্কাশন করা সম্ভব সেই বৈশিষ্ট্য সেইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে দেখবে সুবিধা হবে। ঠিক আছে, তো এই দুটো হয়তো বিশেষ করে সেরকম ভাবে উল্লেখ করা থাকে না, প্রয়োজন পড়ে না, কারণ স্বাভাবিকভাবে আমরা দেখব যে পরিফেরান্স বাদ দিয়ে সকলেই হচ্ছে কলাতন্ত্রযুক্ত, সকলেই হচ্ছে ইন্টারজোয়ান। হ্যাঁ, অবশ্যই ডিপ্লোব্লাস্টিক না ট্রিপ্লোব্লাস্টিক সেটা অবশ্যই উল্লেখ করা থাকে, এবং সিলম যুক্ত না সিলম বিহীন সেটাও সাধারণত উল্লেখ করা থাকে। আচ্ছা, আমি এগিয়ে যাওয়ার পূর্বে একটু জাস্ট জিজ্ঞেস করে নিতে চাই যে তোমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে শুনতে বুঝতে? স্পষ্ট শোনা যাচ্ছে বা স্পষ্ট দেখা যাচ্ছে? ঠিক আছে, আমাকে একটু জানাবে। কেউ একজন রেসপন্স করবে? আচ্ছা, প্রবলেম হলে আমাকে জানাবে। হ্যাঁ ঠিক আছে, যে স্যার এই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি গতদিন আলোচনা করেছি তোমাদের সঙ্গে যে মূলত অনলাইনে ক্লাস করার কিছু নিয়ম রয়েছে। এক হচ্ছে তোমাকে দেখতে হবে যে তোমার ডেটা এক্সস্ট হয়ে গেলে তোমার অনলাইনে ক্লাস করতে অসুবিধা হবে, অর্থাৎ তোমার হয়তো নেটওয়ার্ক প্রবলেম থাকলে এই স্বাভাবিকভাবে এই অসুবিধাগুলো আমরা দেখবো যে আমরা ফেস করে থাকি। ঠিক আছে, আমি সকলকে এটা আরও একবার মনে করিয়ে দিতে চাইছি, কারণ আপাতত এখন আমরা অনলাইন ক্লাস করব, কিছু ক্লাস অনলাইনেই হবে, তো সেই জন্য সেগুলো একটু বলে দিচ্ছি। গতদিন যাদের অসুবিধা হচ্ছিল আশা করা যাচ্ছে যে আজকে সেই অসুবিধাটা হচ্ছে না। এক হচ্ছে মাথায় রাখতে হবে, বারবার বলা হচ্ছে যে ডেটা যেন এক্সস্ট না হয়ে যায়। ডেটা এক্সস্ট হওয়ার বিভিন্ন কারণ আছে। এক হচ্ছে যখন অনবরত মোবাইল চলছে, অ্যাপগুলো যখন ডেটা ব্যবহার করছে, বিশেষ করে ফেসবুক চলছে বা বিশেষ করে ইউটিউব ভিডিওস যখন চলছে বা গেম খেললে সাধারণত ডেটা এক্সস্ট হয়ে যায়। আমি আগের দিনও বলেছি, ফলে যেদিন অনলাইন ক্লাস থাকবে একটু মাথায় রাখতে হবে যে ডেটা যেন এক্সস্ট না হয়ে যায়, নিঃশেষিত যেন না হয়, সোজা কথা। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস করা যায়, সেটা হয়তো এই মুহূর্তে তোমাদের বললে তোমরা বুঝতে পারবে না, আমি গতদিন তাও বলেছি যে বিশেষ করে অনলাইন ক্লাসের পূর্বে যদি সেটিংসে গিয়ে বিভিন্ন অ্যাপগুলোকে যদি রেস্ট্রিক্ট করে দেওয়া যায়, তাহলে কিছুটা হলেও নেটওয়ার্ক স্পিড বেড়ে যায়। যাই হোক, সেটা যদি পারো করে নেবে, অথবা যেটা আমি বলেছি যে ডেটা যেন এক্সস্ট না হয় সেটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। আর এর পরেও যদি হয় তাহলে মাথায় রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় হয়তো নেটওয়ার্কটা খুবই স্লো হয়, তো সেখানে আমার আর কিছু করার নেই। ঠিক আছে, সেটাও অবশ্যই অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এগিয়ে যাব। বলছে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্য এবার আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। যেমন আমরা দেখব যে টিনোফোরা কেন বলে না, এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের দেহে সম দূরত্বে আমরা বলতে পারি যে অবস্থান করে 8টি চিরুনির মতো প্লেট, যাকে আমরা কম প্লেট বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ দেহে সম দূরত্বে আমরা দেখব যে অবস্থিত বলা যেতে পারে 8টি চিরুনির মতো বলা যেতে পারে যে প্লেট এগুলিকে কম প্লেট বলা হয়ে থাকে। ঠিক আছে, কম প্লেট বলা হয়ে থাকে, মাথায় রাখবে। এই কমপ্লেটের কাজ কি এটাও অবশ্যই আমাদের জেনে নিতে হয়। এই কমপ্লেটের কাজ হচ্ছে এগুলি এদের গমনাঙ্গ রূপে কাজ করে। গমনাঙ্গ অর্থাৎ এই টিনোফোরার প্রাণীদের
কম প্লেট হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, মাথায় রাখতে হবে। কারণ যদি আমরা প্রশ্ন পাই তাহলে এখান থেকে সাধারণত প্রশ্ন পাই যে কম প্লেট বা চিরুনির মতো পাত সাধারণত কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, কোন পর্বের অন্তর্গত প্রাণীর ক্ষেত্রে দেখতে পাই, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে টিনোফোরার পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। তো এগুলি কাজ কি? এগুলির কাজ হচ্ছে এগুলি গমনাঙ্গ রূপে ব্যবহার হয়, এগুলি গমনাঙ্গ রূপে ব্যবহার হয়। এছাড়া আমরা দেখব যে বিশেষ করে এদের দেহে কোলোব্লাস্ট কোষ এবং ল্যাসো কোষ বলে বিশেষ প্রকারের কোষ পাওয়া যায়। কোলোব্লাস্ট কোষ, কোলোব্লাস্ট, কোলোব্লাস্ট, ঠিক আছে, কোলোব্লাস্ট কোষ এবং আমরা বলতে পারি যে ল্যাসো কোষ, ল্যাসো কোষ। তো এদের কাজ আপাতত আলোচনা করার প্রয়োজন নেই, শুধু মাথায় রাখবে যে এদের দেহে এই দু ধরনের কোষ দেখা যায়, কোলোব্লাস্ট কোষ এবং ল্যাসো কোষ বলি, ল্যাসো কোষ। ঠিক আছে, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। আমরা দেখবো যে এদের দেহে স্ট্যাটোসিস্ট নামক জ্ঞানেন্দ্রিয় থাকে, স্ট্যাটোসিস্ট, স্ট্যাটোসিস্ট নামক জ্ঞানেন্দ্রিয় দেখা যায়, স্ট্যাটোসিস্ট। তো স্ট্যাটোসিস্ট কি? স্ট্যাটোসিস্ট হচ্ছে সাধারণত জ্ঞানেন্দ্রিয়, সেন্স অর্গান, সেন্স অর্গান আমরা দেখতে পাই, সেন্স অর্গান দেখতে পাই। তো এই হচ্ছে টিনোফোরার পর্বভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য। এখানে কিছু উদাহরণ, এক্সাম্পল অবশ্যই আলোচনা করে নেব। এক্সাম্পল বা উদাহরণ আমরা যদি দেখি তাহলে বেড়ো এবং বিশেষ করে আমরা বলতে পারি যে প্লিউরো ব্রাঙ্কিয়া, প্লিউরো ব্রাঙ্কিয়া, বেড়ো, বেড়ো এবং প্লিউরো, প্লিউরো, প্লিউরো ব্রাঙ্কিয়া, ঠিক আছে, ব্রাঙ্কিয়া। শুধু তাই নয়, বেড়ো বা প্লিউরো ব্রাঙ্কিয়া ছাড়া হর্মিফোরা, হর্মিফোরা হচ্ছে এই পর্বের অন্তর্গত জীব। তো খুব কম সংখ্যক জীব আমরা দেখতে পাই। এদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি একটু বলে দিচ্ছি, একটু মাথায় রাখবে টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদের, সেটা হচ্ছে যে এরা হচ্ছে বায়োলুমিনিসেন্স, ঠিক আছে, বায়োলুমিনিসেন্স দেখা যায়, বায়োলুমিনিসেন্স দেখা যায়। বায়োলুমিনিসেন্স জিনিসটা কি একটু বুঝে লিখে নিতে পারো। বায়োলুমিনিসেন্স হচ্ছে যে আমরা জানি যে সমুদ্রের গভীরে বলো কিছু প্রাণী বা কিছু জীব আমরা দেখতে পাই যে সাধারণত তাদের আলো জ্বলে। এই বায়োলুমিনেসেন্স কথাটা এর পূর্বেও হয়তো মনে করে চেষ্টা করবে, তোমরা পড়েছো, বিশেষ করে 7 বা 8-এ, আমার এই মুহূর্তে মনে নেই, তোমরা অনেকেই হয়তো পড়েছো। তো বায়োলুমিনেসেন্স হচ্ছে যেখানে দেখবো যে জীবেদের নিজস্ব আলো জ্বলে বলা যেতে পারে এক কথায়, ঠিক আছে। তো যেমন জোনাকির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাধারণত অন্ধকারে তাদের দেহে আলো জ্বলে। তো এই বায়োলুমিনেসেন্স হচ্ছে এদের বিশেষ বৈশিষ্ট্য বলতে পারো এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের। বায়োলুমিনেসেন্ট, এরা বায়োলুমিনেসেন্ট হয়ে থাকে, বায়োলুমিনেসেন্স। তো আশা করছি নিজের মতো করে এটা বুঝে লিখে নিতে পারবে। তো এই হচ্ছে আমরা বলতে পারি যে টিনোফোরা। টিনোফোরার পরবর্তী যে পর্ব সেটি হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। আমরা এই পরবর্তী পর্বে চলে যাব, অর্থাৎ প্ল্যাটিহেলমিনথিস সম্পর্কে আলোচনা করে নেব। যাদের লেখা হয়ে গেছে ঠিক আছে, লিখে নেবে। আচ্ছা, পরবর্তী পর্ব হচ্ছে পর্ব প্ল্যাটিহেলমিনথিস। হেলমিনথিস, আমি আগের দিন বলেছি যে হেলমিনস, এই হেলমিনস কথার অর্থ হচ্ছে বলা যেতে পারে যে ওয়ার্মস, ওয়ার্মস অর্থাৎ কৃমি। হেলমিনস কথার অর্থ হচ্ছে ওয়ার্মস। তো দেখো প্ল্যাটিহেলমিনথিস এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি, আমরা বলতে পারি এরা হচ্ছে মূলত চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা আকৃতি বিশিষ্ট হওয়ার জন্য এদের নাম হয়েছে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটি কথার অর্থ হচ্ছে ফ্ল্যাট, প্ল্যাটি কথার অর্থ হচ্ছে ফ্ল্যাট, ঠিক আছে। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। আমরা সেই একই পদ্ধতিতে এগোবো।
আমরা প্রথমেই চেষ্টা করব যে আমরা যে পূর্বে যে ছক আলোচনা করেছি, যে ছকের সাহায্যে পুরো প্রাণীর শ্রেণীবিন্যাস করেছি, সেই ছকের মাধ্যমে কিছু বৈশিষ্ট্য প্রথমে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব, তারপরে অবশ্যই কিছু বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করব এই পর্বের অন্তর্গত প্রাণীদের। প্রথমেই দেখব যে এরা হচ্ছে মেটাজোয়ান। এগুলো আমি আর লিখছি না, আমি প্রথমেই বলেছি হয়তো এগুলো বিশেষ বইয়ে দেখা যাবে না, ঠিক আছে। মেটাজোয়ান অর্থাৎ বহুকোষী। এরা স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এন্টারোজোয়ান অর্থাৎ কলাতন্ত্রযুক্ত। তো কলাতন্ত্রযুক্তটা আমি লিখছি, কলাতন্ত্রযুক্ত, কলাতন্ত্রযুক্ত অর্থাৎ এরা এন্টারোজোয়ান, সেটা ছক থেকেই আমরা পেয়ে থাকি, এন্টারোজোয়ান, ঠিক আছে। অপরদিকে আমরা বলতে পারি যে এরা প্রথম বলা যেতে পারে পর্ব যারা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। আগেও বলা হয়েছে যে পরিফেরা বাদ দিয়ে, নিডারিয়া বাদ দিয়ে এবং টিনোফেরা বাদ দিয়ে সকলেই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে এরা হচ্ছে বিশেষ করে আমরা বলতে পারি যে ট্রিপ্লোব্লাস্টিক প্রকৃতির। ট্রিপ্লোব্লাস্টিক প্রকৃতির অর্থাৎ বলা যেতে পারে তিনটি জার্ম স্তর উপস্থিত, তিনটি জার্ম স্তর আমরা দেখতে পাই, জার্ম স্তর পেয়ে থাকি, তিনটি জার্ম স্তর অর্থাৎ এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝখানের মেসোডার্ম, এই তিনটি জার্ম স্তর আমরা পেয়ে থাকি। 3 নম্বর আমরা দেখব যে এরা হচ্ছে সিলমবিহীন। ছক থেকেই এই বৈশিষ্ট্য বলা যেতে পারে সিলমবিহীন। এদের সিলম অনুপস্থিত, সিলমবিহীন, ঠিক আছে। এরপরে স্বাভাবিকভাবে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করব। দেখো আরো একবার শিখিয়ে দিচ্ছি, তোমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছো সাধারণত সেই বৈশিষ্ট্যে আমরা কি আলোচনা করে থাকি একটু মাথায় রাখবে। বারবার বলা হচ্ছে যে মূলত পুষ্টির প্রক্রিয়া, এছাড়া জননের প্রক্রিয়া, এছাড়া যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে সেটা আলোচনা করি, বিশেষ কোনো বৈশিষ্ট্য যদি আমরা পেয়ে থাকি তাহলে সেটা আলোচনা করে নিই। এছাড়া দেখো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বাসস্থান এবং একটু যদি মনে করার চেষ্টা করি তাহলে বাস্তুতান্ত্রিক ভূমিকা, এই সকল বিষয়গুলি আমরা সাধারণত আলোচনা করে থাকি। তো এর থেকে আলাদা করে কিছু আলোচনার নেই। যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি সেইগুলো সাধারণত হচ্ছে কি পুষ্টি, জনন, বিশেষ কিছু যদি বৈশিষ্ট্য থেকে থাকে, বাসস্থান বা বাস্তুতান্ত্রিক ভূমিকা, এমনকি কোষের গঠনগত জটিলতা। তো সে একটু বারবার মনে করিয়ে দিচ্ছি কারণ পড়ার আগে এই জিনিসগুলো বোঝা বেশি দরকার আছে, পরে আমাদের আলাদা করে এগুলো মুখস্থ করতে হয়। কোষের গঠনগত জটিলতা, ঠিক আছে, কোষের গঠনগত জটিলতা, এই সকল বিষয়গুলি মূলত আমরা দেখব যে বৈশিষ্ট্যে আলোচনা করা হয়, ঠিক আছে। একটু দেখে নাও, বলছে যে একটু যদি দেখি পুষ্টির প্রক্রিয়া, তো স্বাভাবিকভাবে আমরা এদের ক্ষেত্রে যদি দেখি তাহলে এরা হেটেরোট্রফ হবে, কারণ প্রাণী নিজের খাদ্য কখনোই নিজে উৎপন্ন করতে পারে না, এরা পরভোজীর মধ্যে আমরা দেখব যে বিশেষ করে এদের ক্ষেত্রে পরজীবী পুষ্টির প্রক্রিয়া দেখা যায়। আশা করছি আমরা সকলেই জানি যে পরজীবী পুষ্টির প্রক্রিয়া বলতে বোঝায় যেখানে একটি পরজীব মূলত পোষকের ওপর খাদ্য এবং আশ্রয়ের জন্য নির্ভর করে। তো এদের ক্ষেত্রে আমরা দেখব যে বিশেষ করে পরজীবী পুষ্টির প্রক্রিয়া দেখা যায়। এবার দেখুন এটা শিখিয়ে দিচ্ছি, মূলত যারা পরজীবী পুষ্টির প্রক্রিয়া সম্পন্ন করে, যারা পোষকের ওপর নির্ভর করে খাদ্য বা আশ্রয়ের জন্য, মাথায় রাখবে যে এদের দেহে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে চোষকের উপস্থিতি। তো এই চোষকের ভূমিকা কি? এই চোষকের সাহায্যে তারা পোষক মানে যার উপর খাদ্য বা আশ্রয়ের জন্য নির্ভর করে, তো এই চোষকের সাহায্যে আমরা বলতে পারি যে পোষক দেহ সংলগ্ন থাকে। শুধু তাই নয়, পোষক থেকে এরা খাদ্য সংগ্রহ করে এই চোষকের সাহায্যে, ফলে এদের দেহে চোষক উপস্থিত।
দেখো আরো একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে অবশ্যই বলার দরকার আছে, সেটা হচ্ছে নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এরা ফ্ল্যাট ওয়ার্মস। এরা মূলত এদের দেহ চ্যাপ্টা প্রকৃতির, অর্থাৎ আমরা বলতে পারি যে দেহ চ্যাপ্টা প্রকৃতি। তো এটা নাম থেকেই বলা যাচ্ছে। 5 নম্বর, পুষ্টির প্রক্রিয়ার পাশাপাশি আমরা একটু অবশ্যই জননের প্রক্রিয়াটাও আলোচনা করার চেষ্টা করি। তাহলে জননের প্রক্রিয়া হচ্ছে এরা উভয় লিঙ্গ প্রাণী, এরা মূলত উভয় লিঙ্গ প্রাণী। এবার প্রশ্ন হচ্ছে উভয় লিঙ্গ বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ একই জীবদেহে উভয় পুরুষ এবং স্ত্রী জননাঙ্গ দেখা যায়। উভয় লিঙ্গ বলতে একই জীবদেহে পুরুষ পুং এবং স্ত্রী জননাঙ্গ দেখতে পাই, জননাঙ্গ দেখা যায়। ঠিক আছে, মাথায় রাখবে। বলছে 6 নম্বর, আমরা বলতে পারি যে আলাদা করে বিশেষ বৈশিষ্ট্য এদের ক্ষেত্রে আমরা সাধারণত যেমন দেখব যে দেহে বিশেষ প্রকারের কোষ আমরা পেয়ে থাকি যাকে বলে ফ্লেম কোষ। ঠিক আছে, ফ্লেম কোষ। এই ফ্লেম কোষের সাহায্যে আমরা দেখব যে এদের রেচন সম্পন্ন হয়। তাহলে ফ্লেম কোষ রেচনে সাহায্য করে। তাহলে দেহ আমরা বলতে পারি যে ত্রিস্তরীয় প্রকৃতি। প্রথমে দেখতে পাচ্ছি এক্টোডাম, এন্ডোডাম এবং মেসোডাম নিয়ে গঠিত। আমরা বলতে পারি যে দেহ চ্যাপ্টা আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, পাতার মতো, ফিতের মতো আমরা দেখব যে হয়ে থাকে। দেহ সিলোমবিহীন, এটা দেখতে পাচ্ছি। এছাড়া দেহের বিশেষ বৈশিষ্ট্য বলতে এদের রেচন অঙ্গ ফ্লেম কোষ দেখা যায়। কিছু ক্ষেত্রে ফ্লেম কোষ ছাড়া আমরা প্রোটোনেফ্রিডিয়াও পেয়ে থাকি, এখানে লিখে দিচ্ছি। কিছু ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নয়, প্রোটোনেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পেয়ে থাকি, মাথায় রাখবে। ঠিক আছে, তো এইগুলি হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য। কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি যেটা সবসময় কাজে লাগবে। এই যে পুষ্টির প্রক্রিয়া যখন আমরা দেখছি যে পরজীবী প্রকৃতির হয়ে থাকে, তখন মাথায় রাখবে যে যারা পরজীবী পুষ্টির প্রক্রিয়া সম্পন্ন করে তারা স্বাভাবিকভাবে পোষক দেহ সংলগ্ন থাকে, আর পোষক দেহ সংলগ্ন থাকার জন্য তাদের দেহে চোষক দেখা যায়। ফলে এদের দেহেও আমরা দেখব যে চোষক উপস্থিত রয়েছে। এদের মুখছিদ্র এবং পায়ুছিদ্র পৃথক। এখানে আলাদা করে একটু লিখে দিচ্ছি যে এদের ক্ষেত্রে মুখছিদ্র এবং পায়ুছিদ্র মূলত আমরা বলতে পারি যে পৃথক হয়ে থাকে, আলাদা হয়ে থাকে। আমরা এর পূর্বে নিডারিয়াতে দেখেছি যে মুখছিদ্র পায়ুছিদ্র এক, কিন্তু এদের ক্ষেত্রে মুখছিদ্র পায়ুছিদ্র আলাদা, পৃথক। ঠিক আছে, পায়ুছিদ্র পৃথক থাকে। ঠিক আছে, তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। তো এই হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য। একটু দেখে নেবে, যারা লিখছো নোট ডাউন করছো নোট ডাউন করে নেবে। আমরা পরবর্তী পর্বে এগিয়ে যাব। পরবর্তী পর্ব হচ্ছে আমরা বলে থাকি নিমাটোডা। তো তোমরা নিশ্চয়ই সামনে বই থাকতে পারে সকলের, তো বই থাকলে পরে দেখে নিতে পারো যে এর আরো নাম রয়েছে, যেমন একে অ্যাস্ট্রেলমেনথিস বলা হয় এবং একে নিমাথেলমেনথিসও বলা হয়। একে অ্যাস্ট্রেলমেনথিস এবং একে নিমাথেলমেনথিসও বলা হয়। তো এরাও হচ্ছে সাধারণত আমরা বলতে পারি যে হেলমিনস। ঠিক আছে, হেলমিনস মাথায় রাখতে হবে, এরাও হচ্ছে হেলমেনথিস। ঠিক আছে, আর হেলমেনথিস কথার অর্থ হচ্ছে এরাও আমরা বলতে পারি কৃমি, বা এরা হচ্ছে ওয়ার্মস, কিন্তু এরা হচ্ছে স্বাভাবিকভাবে গোল কৃমি। এর পূর্বে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, অর্থাৎ ওরা হলো চ্যাপ্টা কৃমি। আর এদের দেহ আকৃতি, এখান থেকে আমরা প্রথমেই বলতে পারি যে এদের দেহ আকৃতি হচ্ছে এরা গোলাকার আকৃতি, সাধারণত এরা গোলাকার। আচ্ছা, একটু আলাদা করে আমি উদাহরণটা, প্ল্যাটিহেলমিনথিসের উদাহরণটা দিয়ে দিচ্ছি, একটু নোট ডাউন করে নিতে পারো। প্ল্যাটিহেলমিনথিসের উদাহরণ দিয়ে দিচ্ছি, দেওয়া হয়নি। প্ল্যাটিহেলমিনথিসের উদাহরণ হলো আমরা বলতে পারি যে ফ্যাসিওলা হেপাটিকা। ঠিক আছে, এছাড়া প্ল্যানেরিয়া
এছাড়া আমরা দেখব যে টেনিয়া সোলিয়াম, টেনিয়া সোলিয়াম। তো এই উদাহরণগুলো সাধারণত আমরা বিভিন্ন বইয়ে পেয়ে থাকি। এছাড়াও আরো বিশেষ করে আমরা দেখব যে উদাহরণ দেখা যায়। তো আপাতত আমি 3টে উদাহরণ দিলাম, বইয়ে সাধারণত এই উদাহরণগুলোই উল্লেখ করা থাকে, মাথায় রাখবে। তো দেহ আকৃতি নিমাটোডার ক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে গোলাকার। এরপর দেখো নাম থেকেই প্রথমে একটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। এরপর যেগুলো আমাদের প্রথমেই করা উচিত সেটা হচ্ছে সেই ছক থেকে বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলো উল্লেখ করা যেতে পারে চেষ্টা করব সেগুলোকে উল্লেখ করার। যেমন আলাদা করে বলার দরকার নেই এরা মেটাজোয়ান বা এরা এন্টারোজোয়ান অর্থাৎ কলাতন্ত্রযুক্ত। আমরা এরপরে যদি এগিয়ে যাই তাহলে আমরা প্রথমেই বলতে হয় যে এরা ট্রিপ্লোব্লাস্টিক প্রকৃতির, ট্রিপ্লোব্লাস্টিক প্রকৃতির অর্থাৎ 3টি জার্ম স্তর দেখা যায়। এছাড়া আমরা বলতে পারি যে এরা ছদ্মশিলম যুক্ত, ছদ্মশিলম যুক্ত, ছদ্মশিলম যুক্ত আমরা বলে থাকি, ছদ্মশিলম যুক্ত। তো মাথায় রাখবে যে আমরা ভাগ করেছিলাম ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীদের, সেটা হচ্ছে সিলমবিহীন, ছদ্মশিলম যুক্ত এবং বিশেষ করে সিলোমেট বা সিলম যুক্ত, প্রকৃত সিলম যুক্ত। তো এখানে অ্যাসিলোমেট আমরা দেখতে পাই প্ল্যাটিহেলমিনথিস পর্যন্ত সকলেই হচ্ছে আসিলোমেট বা আমরা বলতে পারি যে সিলমবিহীন। অপরদিকে আমরা সাধারণত দেখব যে ছদ্মশিলম যুক্ত শুধুমাত্র এই নিমাটোডা বা নিমাটোড বা নিমাথেলমেন্থিস বা আমরা বলতে পারি যে অ্যাসচেলমেন্থিস, এরাই একমাত্র হয়ে থাকে। এখন অনেকেই প্রশ্ন করে এই মুহূর্তে যে স্যার ছদ্মশিলম বলতে কি বোঝায়। ঠিক আছে, আমরা অবশ্যই সুযোগ করে আলোচনা করার চেষ্টা করব। আপাতত বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব যে কি ছদ্মশিলম যুক্ত, এটা নিশ্চয়ই আলাদা করে সুযোগ করে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। আপাতত শুধু বলতে পারি যে প্রকৃত সিলম নয়, প্রকৃত সিলম নয়, এবং সিলম কি সেটা বারবার এর পূর্বে আলোচনা হয়েছে, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। প্রকৃত সিলম বিহীন, সিলম বিহীন, আপাতত এইটুকুই জানবো, প্রকৃত সিলম বিহীন। ঠিক আছে, প্রকৃত সিলম বিহীন বলছে। আরো যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা বলতে পারি যে সাধারণত ছদ্মশিলম যুক্ত হওয়ার পাশাপাশি এদের পুষ্টির প্রক্রিয়া আমরা যদি দেখি তাহলে এরাও মূলত আমরা বলতে পারি যে পরজীবী পুষ্টির প্রক্রিয়া সম্পন্ন করে। তো স্বাভাবিকভাবে পরজীবী পুষ্টির প্রক্রিয়া যারা সম্পন্ন করে, আমি বলেছি যে তাদের দেহে চোষকের উপস্থিতি দেখা যায়, কারণ চোষক সাধারণত আমরা আলোচনা করে বুঝতে পেরেছি যে পোষক দেহ সংলগ্ন থাকতে সাহায্য করে। তো এদের ক্ষেত্রেও একইভাবে আমরা দেখব যে পোষক দেহে সংলগ্ন থাকার জন্য বা সংলগ্ন রাখার জন্য চোষকের উপস্থিতি দেখা যায়। তো এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখলে আমাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গেলে বিশেষ অসুবিধা হয় না। একইভাবে আমরা এখানে জননের প্রক্রিয়াও আলোচনা করে থাকি, জননের প্রক্রিয়া। ঠিক আছে, জননের প্রক্রিয়া আলোচনা করতে গিয়ে প্রথমেই বলতে হয় যে এদের ক্ষেত্রে দেখো যখনই উভয় লিঙ্গ কথাটি আসছে, এর আগে যখন আমরা দেখেছি প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে উভয় লিঙ্গ কথাটা আমরা পেয়েছি। তো উভয় লিঙ্গ বলতে একই জীবদেহে সাধারণত আমরা দেখেছি যে বিশেষ করে পুং জননাঙ্গ, জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ উপস্থিত। তো যখনই জননাঙ্গের কথা বলা হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে যৌন জনন আমরা দেখতে পাই, যৌন জনন দেখতে পাই। তো প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে আলাদা করে উল্লেখ করা যেতে পারে যে যৌন জনন দেখা যায়, যৌন জনন দেখা যায় যেহেতু আমরা দেখেছি যে জননাঙ্গের উপস্থিতি রয়েছে। পাশাপাশি একটু এটাও লিখে রাখতে পারি যৌন জননের পাশাপাশি অযৌন জননের মাধ্যমেও এরা মূলত আমরা বলতে পারি যে এরা জনন সম্পন্ন করে। যেমন প্ল্যানেরিয়ার ক্ষেত্রে, প্ল্যানেরিয়া আমি এখানে লিখেছি, প্ল্যানেরিয়া হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের উদাহরণ। একটু প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে এটা একটু আলাদা করে নোট ডাউন করে নেবে, এটা বলা হয়নি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে যেমন আমরা এক প্রকারের অযৌন জনন প্রক্রিয়া দেখতে পাই যাকে বলে পুনরুৎপাদন বা যাকে বলে রিজেনারেশন, পুনরুৎপাদন, পুনরুৎপাদন বা যাকে বলে রিজেনারেশন। তো এই অযৌন জনন প্রক্রিয়াতেও এরা জনন সম্পন্ন করে, এটা আলাদা করে উল্লেখ করা যেতে পারে।
তো একইভাবে এদের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এরা হচ্ছে একলিঙ্গ প্রাণী। একলিঙ্গ বলতে আমরা বলতে পারি যে পুং এবং স্ত্রী জননাঙ্গ পৃথক দেহে উপস্থিত। পৃথক দেহে মানে পুরুষ আলাদা এদের ক্ষেত্রে এবং স্ত্রী আলাদা, পৃথক দেহে উপস্থিত। এবং জননাঙ্গের কথা যখন বলা হচ্ছে তো স্বাভাবিকভাবে আমরা দেখব যে এদের যে জননের প্রক্রিয়া সেটা যৌন জনন আমরা বলতে পারি, বিশেষ করে যৌন জনন। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে অযৌন জননও দেখা যায়। ফলে উভয় যৌন এবং অযৌন জনন দেখতে পাই। যৌন জনন বলার কারণ কি? কারণ দেখতেই পাচ্ছ যে স্ত্রী এবং পুরুষ জননাঙ্গ রয়েছে এবং পৃথক দেহে উপস্থিত বলে এদের একলিঙ্গ বলা হয়। একলিঙ্গ বলার কারণ হচ্ছে কারণ পুরুষ এবং স্ত্রী এদের ক্ষেত্রে আলাদা। ঠিক আছে, তো এই হচ্ছে বিশেষ করে জননের প্রক্রিয়া। তো পুষ্টির প্রক্রিয়া, জননের প্রক্রিয়া আলোচনা করেছি। পাশাপাশি আমরা দেখব যে রেচন, এদের দেহে আমরা যে রেচন অঙ্গ পেয়ে থাকি সেই রেচন অঙ্গ হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। ঠিক আছে, প্রোটোনেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায়। তো একবার বলে দিচ্ছি যে সাধারণত দেহ আকৃতি হচ্ছে গোলাকার, বলা যেতে পারে যে দেহ দীর্ঘ নলাকারও বলতে পারি, মাথায় রাখবে, দীর্ঘ নলাকারও বলতে পারি। ত্রিস্তরীয় বা ট্রিপ্লোব্লাস্টিক বলতে পারি, অর্থাৎ 3টি জামস্তর বিশিষ্ট। এদের দেহে সাধারণত আমরা দেখব যে ছদ্ম শিলমযুক্ত হয়ে থাকে। এছাড়া আমরা বলতে পারি যে এদের দেহ খণ্ডকবিহীন নয়। ঠিক আছে, এদের দেহ খণ্ডকবিহীন, অর্থাৎ দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত নয়। এটাও আলাদা করে লিখে রাখতে পারো যে দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত নয়, এখানেই লিখে রাখতে পারি। আচ্ছা, আরো একবার তাহলে বলে দিচ্ছি যে পর্ব নিমা কথার অর্থ হচ্ছে সুতোর মতো। ঠিক আছে, নিমা কথার অর্থ সুতোর মতো বোঝানো হয়, সুতোর মতো অর্থাৎ থ্রেড লাইক। তো ওই জন্যই বলছে দেহ সাধারণত আকৃতি যেটা হচ্ছে সেটা হচ্ছে গোলাকার বা দীর্ঘ নলাকার বলতে পারি। ঠিক আছে, আমরা ওই জন্য নিমাটোডা আমরা সাধারণত দেখবো এরা হেলমেনথিস, অর্থাৎ এরা হচ্ছে কৃমি বা ওয়ার্মস, কিন্তু এদের দেহ গোলাকার, এই জন্য বলা হচ্ছে দেহ আকৃতি গোলাকার বা দীর্ঘ নলাকার বলা যেতে পারে। দেহ আমরা বলতে পারি যে বিভিন্ন খণ্ডে বিভক্ত নয়, এদের দেহ কোনোভাবে বিভিন্ন খণ্ডে বিভক্ত নয়। এরা ট্রিপ্লোব্লাস্টিক প্রকৃতির। আরো একবার বলে দেওয়া হচ্ছে যে 3টি জামস্তর যুক্ত। ঠিক আছে, ছদ্ম শিলম যুক্ত, অর্থাৎ এদের ছদ্ম শিলম দেখা যায়, অর্থাৎ প্রকৃত শিলম দেখা যায় না। অপরদিকে আমরা দেখব যে পুষ্টির প্রক্রিয়া হচ্ছে পরজীবী প্রকৃতির। আমি এর পূর্বেও বলেছি যে পরজীবী যারা হয় তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, দেখব যে দেহে চোষক থাকে, অর্থাৎ পোষক দেহ সংলগ্ন থাকার জন্য এদের দেহে চোষকের উপস্থিতি দেখা যায়। অপরদিকে জননের যদি প্রক্রিয়া আলোচনা করি তাহলে এরা একলিঙ্গ হয়ে থাকে। একলিঙ্গ কথার অর্থ হচ্ছে পুরুষ এবং স্ত্রী জননাঙ্গ সাধারণত পৃথক দেহে উপস্থিত থাকে, অর্থাৎ এদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী আলাদা। ফলে যেহেতু জননাঙ্গের উপস্থিতি দেখতে পাচ্ছি, তাই যৌন জনন এবং অযৌন জনন উভয় এর মাধ্যমে আমরা দেখব যে এরা জনন সম্পন্ন করে। এদের দেহে বিশেষ বৈশিষ্ট্য বলতে এদের দেহে রেচন অঙ্গ দেখা যায় এবং রেচন অঙ্গকে প্রোটোনেফ্রিডিয়া বলে, যেটা আমরা প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রেও দেখেছি। একইভাবে দেখবে যে নিমাটোডা, আমরা বলতে পারি যে নিমাটোডার যে বিভিন্ন বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানে উদাহরণ যেগুলো আমরা দেখতে পাবো সেগুলি হচ্ছে অ্যাসকারিস এবং উচেরেরিয়া। অ্যাসকারিস বলতে পারো এদের এটাই বাস্তুতান্ত্রিক ভূমিকা যে এরা অ্যাসকারিয়াসিস নামক রোগ সৃষ্টি করে। উচেরেরিয়া এলিফ্যান্টিয়াসিস নামক রোগ সৃষ্টি করে। এলিফ্যান্টিয়াসিস মানে গোদ বা যাকে আমরা বলে থাকি হাতির পা। ঠিক আছে, এগিয়ে যাব পরবর্তী পর্ব হচ্ছে অ্যানিলিডা। ঠিক আছে,
বলছে অ্যানিলিডা বা আমরা বলে থাকি অঙ্গুরিমাল। তো অ্যানিলিডা বলার কারণই হচ্ছে কারণ এদের দেহ অসংখ্য খণ্ডে বিভক্ত। এক কথায় আমরা বলতে পারি যে দেহে প্রকৃত খণ্ড দেখা যায় এবং এদের দেহে যে খণ্ড সৃষ্টি হয় সেই খণ্ড সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে মেটামেরিজম বলে, মেটামেরিজম বলা হয় এবং প্রতিটি খণ্ডকে মেটামেয়ার্স বলা হয়, প্রতিটি খণ্ডকে মেটামেয়ার্স বলা হয়ে থাকে, প্রতিটি খণ্ডকে আমরা বলছি মেটামেয়ার্স। ঠিক আছে, আরো একবার বলে দিচ্ছি যে দেহ অসংখ্য খণ্ডে বিভক্ত, অঙ্গুরিমাল আংটির মতো। আমরা বইয়ের ভাষা পড়লে দেখব যে সাধারণত আংটির মতো বলা যেতে পারে, আংটির মতো খণ্ডে বিভক্ত, ঠিক আছে, বলা যেতে পারে। এটা প্রথম বৈশিষ্ট্য যেটা নাম থেকে সাধারণত আমরা পেয়ে থাকি। এবার চেষ্টা করব যে আমার সব থেকে শুরুতে যে ছক আলোচনা করেছিলাম সেই ছক থেকে কি বৈশিষ্ট্য পাওয়া যায় সেটা প্রথমেই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। এক, আমরা বলতে পারি এরা ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ তিনটি জার্ম স্তর বিশিষ্ট ট্রিপ্লোব্লাস্টিক হওয়ার পাশাপাশি আমরা দেখব যে এরা সাধারণত সিলোমেট হয়ে থাকে, অর্থাৎ প্রকৃত সিলম যুক্ত আমরা বলতে পারি। এবং এটা প্রথমেই মাথায় রাখবে যে এই অ্যানেলিডার পূর্বে অর্থাৎ নিমাটোডা পর্যন্ত সেরকম সিলম দেখা যায় না, শুধু নিমাটোডাতে আমরা ছদ্ম সিলম দেখতে পাই, প্ল্যাটিহেলমিনথিস পর্যন্ত দেখতে গেলে সিলমবিহীন। তো এই অ্যানেলিডার পর থেকে সকল প্রাণীদের বৈশিষ্ট্যই হচ্ছে প্রকৃত সিলম যুক্ত আমরা বলতে পারি, অর্থাৎ সিলমেট অর্থাৎ প্রকৃত সিলম যুক্ত বলা যেতে পারে। আমরা অ্যানেলিডার ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই, ঠিক আছে, যেমন এদের গমনাঙ্গ দেখা যায়, এদের গমনাঙ্গটা আলাদা করে আমরা বৈশিষ্ট্য উল্লেখ করে থাকি। এদের গমনাঙ্গ যেমন আমরা সিটা এবং প্যারাপোডিয়া নামক গমনাঙ্গ দেখতে পাই, প্যারাপোডিয়া নামক গমনাঙ্গ দেখতে পাই। আমরা আলোচনা করলে দেখব যে বিশেষ করে বলা যেতে পারে যে এদের দেহ বেলনাকার, দীর্ঘ ত্রিস্তরীয় হয়ে থাকে, দেহটি আংটির ন্যায় খণ্ডক বা মেটামিয়ার নিয়ে গঠিত বলতে পারি। আপাতত এটুকুও বলা যেতে পারে যে প্রকৃত সিলম যুক্ত দেখতে পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ সিলোমেট বা প্রকৃত সিলম যুক্ত বলা যেতে পারে। আমরা বলতে পারি যে এদের গমনাঙ্গ হলো সিটা বা প্যারাপোডিয়া এবং এদের যে প্রধান রেচন অঙ্গ আলোচনা করলে দেখা যাবে যে এদের ক্ষেত্রে সাধারণত আমরা নেফ্রিডিয়া দেখতে পাই, গুলিয়ে ফেলবে না। প্রোটোনেফ্রিডিয়া এর আগে পর্যন্ত আলোচনা করেছি, প্রোটোনেফ্রিডিয়া প্ল্যাটিহেলমিনথিসের কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই এবং নিমাটোডের কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু অ্যানেলিডার ক্ষেত্রে যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে নেফ্রিডিয়া। বলছে এদের দেহে রক্ত সংবহন তন্ত্র দেখা যায়, রক্ত সংবহন তন্ত্র দেখতে পাই, ঠিক আছে। রক্ত সংবহন তন্ত্র আমরা বলতে পারি যে এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতি। এখন অনেকে প্রশ্ন করবে যে বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র কি? এখানে ছোট করে বলে দিচ্ছি, হয়তো পরে আরো ভালো করে বুঝবো। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, বদ্ধ বলতে যখন দেহ তরল বিশেষ করে রক্ত, আমরা দেখব যে রক্তবাহের মধ্যে
আবদ্ধ হয়ে সংবাহিত হয়। এবং এটাও আমরা বলতে পারি যে রক্তবাহের মধ্যে যেমন আবদ্ধ হয়ে সংবাহিত হয়, সরাসরি আমরা বলতে পারি যে সরাসরি কলাকোষের সংস্পর্শে আসে না। ঠিক আছে, আচ্ছা একটু বুঝে নেব আমরা। সাধারণত প্রথমে আরো একবার দেখে নিই যে অ্যানেলিডার বৈশিষ্ট্য সাধারণত আমরা কি ধরনের বৈশিষ্ট্য পেয়ে থাকি না। যেমন আমরা দেখব যে দেহ অসংখ্য খণ্ডে বিভক্ত, প্রকৃত খণ্ড দেখা যায়। এই খণ্ডগুলিকে বলা হয় মেটামেয়ার্স, বা আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় এই খণ্ড গঠিত হয় তাকে বলে মেটামেরিজম। ঠিক আছে, আর দেহ আংটির মতো খণ্ডের ন্যায় বিভক্ত বলা যেতে পারে। এরা ট্রিপ্লোব্লাস্টিক, ত্রিস্তরীয়, 3টি জামস্তর বিশিষ্ট এবং সিলমে অর্থাৎ প্রকৃত সিলম যুক্ত অবশ্যই। এবং এদের গমনাঙ্গ হচ্ছে সিটা বা প্যারাপোডিয়া। আলাদা করে এগুলো আলোচনার বিষয়, তবে এই মুহূর্তে হয়তো এগুলো আলাদা করে আলোচনা করতে গেলে হয়তো অন্যদিকে চলে যাব। ফলে আপাতত এইটুকুই জানার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব যে এদের গমনাঙ্গকে বলা হয়, অর্থাৎ অ্যানেলিডার গমনাঙ্গ, দু ধরনের গমনাঙ্গ দেখতে পাই, সিটা এবং প্যারাপোডিয়া। তাও বলে দিই যে যারা সাধারণত স্থলজ প্রকৃতির তাদের ক্ষেত্রে আমরা সিটা দেখতে পাই, আর বিশেষ করে যেগুলি মূলত জলজ, যারা জলে বসবাস করে তাদের ক্ষেত্রে প্যারাপোডিয়া দেখা যায়। ঠিক আছে, এগুলো আলাদা করে শুনে বুঝে লিখে নিতে পারো, তবে বিশেষ হয়তো এই মুহূর্তে আলাদা করে এত গভীরে প্রয়োজন পড়বে না। তাছাড়া দেখতে পাচ্ছি যে এদের দেহে রেচনাঙ্গ দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে নেফ্রিডিয়া, এবং রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ বদ্ধ প্রকৃতি। তো বদ্ধ প্রকৃতির সংবহন তন্ত্র বলতে কি বোঝাচ্ছে না, যেখানে আমরা বলতে পারি দেহ তরল বা রক্ত সাধারণত রক্তবাহের মধ্যে আবদ্ধ হয়ে সংবাহিত হয়। দেহে যখন দেখবো যে এই রক্তের পরিবহন বা দেহ তরলের পরিবহন সাধারণত বদ্ধভাবে, আবদ্ধভাবে বলা যেতে পারে যে রক্তবাহের মধ্যে দিয়ে। দেখো তোমাদের সকলের মোটামুটি একটা সাধারণ ধারণা রয়েছে, যেমন মানুষের ক্ষেত্রে আমরা বদ্ধ সংবহন তন্ত্র পেয়ে থাকি। এই বদ্ধ সংবহন তন্ত্রে কি বোঝাচ্ছে, অর্থাৎ ধমনী এবং শিরা, এই ধমনী এবং শিরার মধ্যে দিয়ে মানুষের ক্ষেত্রে রক্ত সংবাহিত হয়। তো এই ধমনী বা শিরা হচ্ছে রক্তবাহু। তো এই ধমনী বা শিরা বা এই রক্তবাহের মধ্যে আবদ্ধ হয়ে যখন সংবাহিত হচ্ছে এবং সরাসরি কলাকোষের সংস্পর্শে আসছে না বা আসে না, তখন তাকে বদ্ধ সংবহনতন্ত্র বলে। তো এদের ক্ষেত্রে মূলত আমরা দেখব যে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। এদের ক্ষেত্রে যদি জননের প্রক্রিয়া দেখি, তাহলে এরা হচ্ছে মূলত উভয় লিঙ্গ প্রকৃতি। ঠিক আছে, উভয় লিঙ্গ প্রকৃতি জননের প্রক্রিয়া। এদের ক্ষেত্রে আলাদা করে হয়তো পুষ্টির প্রক্রিয়া আলোচনা করার প্রয়োজন নেই, একটু বলে রাখছি। এখানে মাথায় রাখবে যে এখানে ওয়ার্মস মানে কৃমি, মানে হেলমিন্থস অর্থাৎ প্ল্যাটিহেলমিনথিস বা নিমার্ট-হেলমিনথিস, এরা হচ্ছে পরজীবী। বাকি স্বাভাবিকভাবে আমরা দেখব যে আর সেরকম পরজীবিতা দেখা যায় না, অর্থাৎ অ্যানেলিডার ক্ষেত্রে এইটুকু বলে দিতে পারি যে পরজীবিতা দেখা যায় না। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যখন পরজীবিতা দেখতে পায় না তখন আলাদা করে হয়তো আলোচনার প্রয়োজন নেই, এরা সরাসরি খাদ্য সংগ্রহ করে এবং খাদ্য গ্রহণ করে আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই জন্য পরজীবিতা দেখা যায় না, এটা মাথায় রাখলেই হয়ে যায়, দেখা যায় না সেই রকম ভাবে। ঠিক আছে, তো উভয় লিঙ্গ প্রকৃতির, ওই জন্য বলা যেতে পারে যে যৌন জননের মাধ্যমে সাধারণত এরা জনন সম্পন্ন করে। ঠিক আছে, এদের আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তবে আমি বলবো যে এইগুলো যথেষ্ট আপাতত। এই ক্লাস 9-এ এই সকল বৈশিষ্ট্যগুলি স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে যথেষ্ট। একটু উদাহরণ দেব, এক্সাম্পল। ঠিক আছে, অ্যানেলিডার এক্সাম্পল।
এক হচ্ছে কেঁচো বা আমরা বলে থাকি আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম অর্থাৎ কেঁচো। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফেরেটিমা, ফেরেটিমা পস্থুমা, পস্থুমা, ফেরেটিমা পস্থুমা। এছাড়া নেরিস, নেরিস হচ্ছে এর আরেকটি উদাহরণ। আরো প্রচুর উদাহরণ রয়েছে। হিরুডিনেরিয়া যেমন একটি উদাহরণ, এখানে লিখে দিচ্ছি হিরুডিনেরিয়া, হিরুডিনেরিয়া হচ্ছে আরেকটি উদাহরণ। জোঁক, হিরুডিনেরিয়া অর্থাৎ কাদের বলা হচ্ছে? জোঁক। আশা করছি সকলেই জানি জোঁক, তো হিরুডিনেরিয়া জোঁককে বলা হয় হিরুডিনেরিয়া। ঠিক আছে, আমরা পরবর্তী পর্বে এগিয়ে যাব। একটু নোট ডাউন করে নিতে পারি। আর্থ্রোপোডা, এক মিনিট জাস্ট ওয়েট করবে। হ্যাঁ, পরবর্তী পর্ব হলো আর্থ্রোপোডা। ঠিক আছে, তো পোডা কথার অর্থ হচ্ছে পদকে বোঝাচ্ছে। তো আমরা বলতে পারি আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা সন্ধি যুক্ত পদ দেখতে পাই। ঠিক আছে, মাথায় রাখবে আর্থ্রোপোডার নামকরণ কেন হয়েছে না, এদের ক্ষেত্রে সন্ধিযুক্ত পদ। দেখো একটা জিনিস আমি শুরুতে বলেছিলাম, আশা করছি সকলের মাথায় থাকবে, সেটা হচ্ছে যে যত আমরা স্বাভাবিকভাবে এগিয়ে যাব আমরা দেখব যে বৈশিষ্ট্যগুলো তুলনামূলকভাবে সরল থেকে জটিল হবে। তাহলে বুঝতেই পারছো, প্রথমে যেমন আমরা নিডারিয়াতে দেখলাম অসম্পূর্ণ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, অর্থাৎ বায়ুছিদ্র বা মুখছিদ্র একই। তারপর প্ল্যাটিহেলমিনথিস আলোচনা করতে গিয়ে দেখলাম যে বায়ুছিদ্র মুখছিদ্র পৃথক। তো স্বাভাবিকভাবে তারপরে সকলের ক্ষেত্রেই বায়ুছিদ্র মুখছিদ্র পৃথক হবে, অর্থাৎ সম্পূর্ণ আমরা পরিপাকনালী পেয়ে থাকি। তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে গমনাঙ্গের আবির্ভাব হলো। গমনাঙ্গগুলি তুলনামূলকভাবে প্রথমে সরল হয়, তারপর আস্তে আস্তে স্বাভাবিকভাবে জটিল হচ্ছে। যেমন আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা পদ দেখতে পাচ্ছি, তাও আবার সন্ধিযুক্ত। সন্ধি বলতে জয়েন্ট, জয়েন্ট অর্থাৎ আমাদের দেহেও যেমন আমরা দেখতে পাই যে দুটি অস্থির মধ্যে যে সংযোগস্থল, সেই সংযোগস্থলকে সাধারণত আমরা বলে থাকি কি না, সন্ধি। তো এখানেও এদের ক্ষেত্রে পায়ের উপস্থিতি দেখা যায় এবং সেগুলি মূলত হচ্ছে সন্ধিযুক্ত, সন্ধিযুক্ত পদ, সন্ধিযুক্ত পদ। ঠিক আছে, আমরা বলতে পারি মূলত এই সন্ধিগুলি আর্থ্রয়েডাল পর্দা, এক ধরনের পর্দা এই সন্ধিগুলিতে আমরা পেয়ে থাকি, তাকে বলে আর্থ্রয়েডাল পর্দা। আর্থ্রয়েডাল পর্দা দ্বারা আবৃত, পর্দা দ্বারা আবৃত, এই জন্য একে আর্থ্রোপোডা বলা হয়, এই জন্য একে আর্থ্রোপোডা বলা হয়। এদের যে সন্ধি অর্থাৎ এই যে জয়েন্ট, এই জয়েন্ট একটি পর্দা দ্বারা আবৃত। ঠিক আছে, এই পর্দাকে কি বলা হচ্ছে? আর্থ্রয়েডাল পর্দা। এই আর্থ্রয়েডাল পর্দার জন্য এদের বলা হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে প্রথমেই একটা বৈশিষ্ট্য আমরা নাম থেকেই পেয়ে যাচ্ছি, তাই না? নাম থেকেই সাধারণত একটা বৈশিষ্ট্য পেয়েছি। এবার প্রথমে যেটা আমরা করি সেটা হচ্ছে শুরুতেই যে ছক আমরা আলোচনা করেছিলাম, সেই ছক থেকেই সাধারণত চেষ্টা করব যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করার। যেমন প্রথমেই বলতে হয় অবশ্যই যে এরা ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ তিনটি জার্ম স্তর বিশিষ্ট, তিনটি জার্ম স্তর বিশিষ্ট। ট্রিপ্লোব্লাস্টিকের পাশাপাশি আমরা বলতে পারি যে এরা প্রকৃত সিলম যুক্ত, অর্থাৎ সিলোমেট, সিলোমেট অর্থাৎ প্রকৃত সিলম যুক্ত বলা যেতে পারে, প্রকৃত সিলম যুক্ত, সিলোমেট। এছাড়া একটা বৈশিষ্ট্য তো এখানে দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে আর্থ্রয়েডাল পর্দা দ্বারা আবৃত সন্ধি উপস্থিতি, সন্ধিযুক্ত পদ আমরা বলতে পারি। আমরা দেখব যে দেহ সাধারণত তিনটি খণ্ডে বিভক্ত, দেহ তিনটি খণ্ডে, প্রধান খণ্ডে। একটু বলে দিই, এখানে হয়তো অনেকে প্রশ্ন করবে যে স্যার অ্যানেলিডার ক্ষেত্রে আমরা দেখেছি,
মূলত অ্যানেলিডার ক্ষেত্রে যদি দেখি, তুলনা করে যদি দেখি, তাহলে অ্যানেলিডার ক্ষেত্রে অসংখ্য খণ্ড দেখা যায়। ঠিক আছে, অসংখ্য খণ্ড দেখা যায়। যেমন আর্তওয়ার্ম বা কেঁচোর ক্ষেত্রেই যদি আমরা দেখি, তার দেহে প্রায় 200 থেকে 250টি খণ্ড পেয়ে থাকি, মাথায় রাখবে। কিন্তু এদের দেহ মূলত 3টি খণ্ডে বিভক্ত, আমরা বলতে পারি 3টি খণ্ডে বিভক্ত। এক হচ্ছে মস্তক, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে আমরা বলে থাকি থোরাক্স, বা বলা যেতে পারে যে বক্ষ এবং উদর। আমরা এদের দেহে সন্ধিযুক্ত পদ মানে পা দেখতে পাই, সেটা আমি প্রথমেই বলেছি। বিশেষ করে পতঙ্গ শ্রেণীদের ক্ষেত্রে, অর্থাৎ এই আর্থ্রোপোডার অন্তর্গত আমরা দেখব যে একটা শ্রেণী রয়েছে যার অন্তর্ভুক্ত বলা যেতে পারে যে সকল পতঙ্গ, ঠিক আছে, তাকে পতঙ্গ শ্রেণী বলে। তো সকল পতঙ্গের ক্ষেত্রে সাধারণত আমরা ডানার উপস্থিতি দেখতে পাই। ডানার বা পাখনার উপস্থিতি দেখা যায়, ঠিক আছে, উপস্থিতি দেখা যায়, আমরা বলতে পারি। অপরদিকে আমরা দেখব যে এদের রেচন অঙ্গ, বিশেষ বৈশিষ্ট্য বলতে এদের রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান আমরা বলতে পারি যে নালিকা, মালপিজিয়ান নালিকা। মূলত আরশোলার ক্ষেত্রে এই রেচন অঙ্গ দেখতে পাই। এদের রেচন অঙ্গের বৈচিত্র্য দেখা যায়, অর্থাৎ বিভিন্ন জীবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেচন অঙ্গ। যেমন প্রন বা চিংড়ির ক্ষেত্রে আমরা সবুজ গ্রন্থি দেখতে পাই। আবার যেমন রাজকাঁকড়ার ক্ষেত্রে আমরা দেখব যে বিশেষ করে যে রেচনাঙ্গ পাওয়া যায় তাকে বলা হচ্ছে কক্সাল গ্রন্থি, কক্সাল গ্ল্যান্ড বা কক্সাল গ্রন্থি। তো এরকম বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন রেচনাঙ্গের বৈচিত্র্য দেখতে পাই, এক ধরনের নয়। আমি কয়েকটি উদাহরণ দিলাম। যেমন ককরোচ বা আরশোলা মানে পতঙ্গদের ক্ষেত্রে মালপিজিয়ান নালিকা দেখা যায়। অপরদিকে চিংড়ি একটা পৃথক শ্রেণী, আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত একটা পৃথক শ্রেণী। আর্থ্রোপোডা হচ্ছে পর্ব, আর স্বাভাবিকভাবে আমরা জানি যে পর্ব আবার শ্রেণীতে বিভক্ত হয়। তো বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা এই রেচনাঙ্গ পেয়ে থাকি, রেচনাঙ্গের বৈচিত্র্য দেখতে পাই। আমরা এই 3টে মূলত এখন আলোচনা করব। আমরা এছাড়াও দেখব যে আরো রয়েছে, তবে এই 3টে আপাতত মনে রাখার চেষ্টা করব। বিশেষ করে রেচনাঙ্গ ছাড়া আমরা দেখব যে এদের দেহে যে শ্বাস অঙ্গ, সেটি হচ্ছে ট্রাকিয়া। শ্বাস অঙ্গ আমরা বলতে পারি তাকে বলে ট্রাকিয়া। তো ট্রাকিয়া বিশেষ করে দেখা যায় আরশোলার ক্ষেত্রে, ককরোচের ক্ষেত্রে। এদিকে লিখে দিচ্ছি যে এই ট্রাকিয়া ছাড়াও আমরা বুক গিল এবং বুক লাং অর্থাৎ শ্বাস অঙ্গ রূপে আমরা দেখব যে বুক গিল, বুক মানে বই, বুক গিল এবং বুক লাং, এই ধরনের রেচন অঙ্গ আমরা দেখতে পাই। এই শ্বাস অঙ্গ আমরা পেয়ে থাকি। ফলে শ্বাস অঙ্গেরও বৈচিত্র্য দেখা যায়। এদের দেহে আমরা যদি দেখি তাহলে সংবহন তন্ত্র পেয়ে থাকি। সংবহন তন্ত্র বলা যেতে পারে যে মুক্ত প্রকৃতির, মাথায় রাখবে, মুক্ত প্রকৃতির সংবহন তন্ত্র। এবার আমরা বদ্ধ প্রকৃতির সংবহন তন্ত্র আলোচনা করেছি। আমরা দেখেছি যে সেখানে
বদ্ধ বলার কারণ হচ্ছে কারণ দেহ তরল বা রক্ত মূলত আমরা বলতে পারি যে রক্তবাহের মধ্যে দিয়ে আবদ্ধ হয়ে সংবাহিত হচ্ছে। মুক্ত বলতে কি বলতে পারি যে রক্তবাহে আবদ্ধ হয়ে সংবাহিত হয় না। মুক্ত বলতে বোঝাচ্ছে যে রক্তবাহে আবদ্ধ হয়ে সংবাহিত হয় না, রক্তবাহে আবদ্ধ আবদ্ধ হয়ে সংবাহিত সংবাহিত হয় না। এবং আমরা এটাও বলতে পারি যে সরাসরি কলাকোষের সংস্পর্শে আসে, সরাসরি সরাসরি কলাকোষের সংস্পর্শে আসে, সংস্পর্শে আসে, এটা বলা যেতে পারে। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। একবার জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি, একটু দেখে নিতে পারো। আমরা বলতে পারি যে ত্রিস্তর বিশিষ্ট ট্রিপ্লোব্লাস্টিক, এরা সিলম যুক্ত, দেহ 3টি খণ্ডে বিভক্ত, মস্তক, বক্ষ এবং উদর। আমরা দেখব যে অনেক ক্ষেত্রে, এখানে একটু বলে দেওয়ার দরকার আছে, অনেক ক্ষেত্রে এই মস্তক এবং বক্ষ, অনেক ক্ষেত্রে আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ ভালো করে পড়ার সময় একটু আলাদা করে নেবে। অনেক ক্ষেত্রে আমরা দেখব যে এই মস্তক এবং বক্ষ এক হয়ে শিরোবক্ষ গঠিত হয়। শিরোবক্ষ মানে এক হয়ে গিয়ে শিরোবক্ষ, শির মানে মস্তককে নির্দেশ করছে, শিরোবক্ষ গঠিত হয়। ঠিক আছে, শিরোবক্ষ। শুধু তাই নয়, আমরা দেখবো যে প্রতিটি দেহখণ্ডে একজোড়া সন্ধিল উপাঙ্গ রয়েছে, অর্থাৎ প্রতিটি দেহখণ্ডে একজোড়া সন্ধিল উপাঙ্গ, একজোড়া একজোড়া প্রতিটি দেহখণ্ডে, মাথায় রাখতে হবে একজোড়া প্রতিটি দেহখণ্ডে, তাহলে 3টি খণ্ড, তাহলে মোট আমরা দেখতে পাচ্ছি 3 জোড়া, এটা মাথায় রাখতে হবে, 3 জোড়া, একজোড়া প্রতিটি দেহখণ্ডে উপস্থিত রয়েছে সন্ধিল উপাঙ্গ, দেহখণ্ডে, দেহখণ্ডে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। পাশাপাশি আমরা একটু দেখে নেব যে এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির হয়ে থাকে। দেহে রক্তপূর্ণ আমরা বলতে পারি দেহ গহ্বর বা হিমোসিল থাকে। এই হিমোসিলটা আমরা অবশ্যই পরে সুযোগ করে আলোচনা করার চেষ্টা করব। আপাতত এইটুকু লিখে রাখতে পারি যে দেহে রক্তপূর্ণ গহ্বর, দেহে রক্তপূর্ণ গহ্বর। তো এদের রক্তপূর্ণ গহ্বরকে কি বলছে? গহ্বর, রক্তপূর্ণ গহ্বরকে বলা হচ্ছে হিমোসিল, হিমোসিল। ঠিক আছে, দেখো সিল কথাটি এসছে হিমোসিল, সিল কথাটির অর্থ গহ্বর, সিলম মানে দেহ গহ্বর, আর হিমো কথাটির অর্থ হচ্ছে রক্ত। তো এদের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলা হচ্ছে, এদের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলা হচ্ছে। এখানেই আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, ফলে আশা করা যাচ্ছে যে আর আলাদা করে উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। ককরোচ বা চিংড়ি, রাজকাঁকড়া, বিভিন্ন পতঙ্গ বলতে পারি। তো এইগুলি হচ্ছে মূলত আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। আর্থ্রোপোডা হচ্ছে সব থেকে বৃহত্তম পর্ব, বৃহত্তম পর্ব এই অর্থে, অর্থাৎ এই পর্বের অন্তর্গত আমরা সব থেকে বেশি জীব দেখতে পাই, এই পর্বের অন্তর্গত আমরা সব থেকে বেশি জীব পেয়ে থাকি, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এগিয়ে যাব পরবর্তী পর্ব, সেটা হচ্ছে মোলাস্কা। মোলাস্ক, দেখো মোলাস্ক, ঠিক আছে, প্রথমেই বলতে হয় যে কম্বোজ
আমরা বলে থাকি, ঠিক আছে, কম্বোজ পর্ব বলে থাকি। মানে এদের দেহ সাধারণত খুব নরম হয় এবং তা সাধারণত ক্যালসিয়াম নির্মিত খোলক দিয়ে আবৃত থাকে, আমরা বলতে পারি। দেখো একটা সাধারণ উদাহরণ দিলে আরো ভালো বুঝবো। যেমন স্নেল, স্নেল বা আমরা বলে থাকি শামুক, শামুক। তো একটা শামুক পর্যবেক্ষণ করলে আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে তার বাইরে বিশেষ করে একটা খোলক রয়েছে এবং এই খোলকটি ক্যালসিয়াম নির্মিত, সেটা আমরা সকলেই জানি। তো আমরা প্রথমে বলতে পারি যে এদের দেহ যদি দেখি তাহলে খুবই নরম প্রকৃতির, নরম প্রকৃতির এবং খোলক দ্বারা আবৃত, খোলক দ্বারা আবৃত বলা যেতে পারে। এই খোলক সাধারণত ক্যালসিয়াম নির্মিত, ক্যালসিয়াম নির্মিত অর্থাৎ ক্যালসিয়াম দ্বারা গঠিত, ঠিক আছে। এখানে একটু আলাদা করে উল্লেখ করে দিচ্ছি, কারণ সকল বৈশিষ্ট্য একসাথে মনে হয়তো পড়ে না, তো এই জন্য আলাদা করে বলে দিচ্ছি। আর্থ্রোপোডের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আর্থ্রোপোডের দেহে বাইরে আমরা যে আবরণী পেয়ে থাকি, আবরণী পেয়ে থাকি, সেই আবরণী হচ্ছে বিশেষ করে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল নিয়ে গঠিত, বলা যেতে পারে কাইটিনাস এক্সোস্কেলিটন, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল, নির্মিত বহিঃকঙ্কাল দেখা যায়। এটা আলাদা করে আর্থ্রোপোডে লিখে রাখতে পারো, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দেখতে পাই। কাইটিন এক প্রকার জটিল শর্করা, জটিল শর্করা, ঠিক আছে। পরে আলাদা করে সুযোগ হলে কাইটিন সম্পর্কেও আলোচনা করে নেব। তো কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দেখা যায় এদের দেহের বাইরে, ঠিক আছে, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল। আচ্ছা, এগিয়ে যাচ্ছি। তো এদের দেহ আমরা যদি দেখি তাহলে স্বাভাবিকভাবে মস্তক, দেহ এবং মাংসল পদ নিয়ে গঠিত। এদের দেহ মস্তক, 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 দেহ এবং মাংসল পদ নিয়ে, পদ নিয়ে গঠিত। তাহলে তিনটি অংশ, এক হচ্ছে মস্তক, দ্বিতীয় হচ্ছে দেহটা, আর তৃতীয় নম্বর হচ্ছে মাংসল পদ নিয়ে গঠিত হয়, ঠিক আছে, গঠিত। এদের দেহ আমরা বলতে পারি যে ম্যান্টেল নামক একটি পর্দা দ্বারা আবৃত, ম্যান্টেল নামক পর্দা দ্বারা আবৃত। এই ম্যান্টেল নামক পর্দা মাথায় রাখবে, এই ম্যান্টেল নামক পর্দা থেকে বা ম্যান্টেল নামক পর্দার ক্ষরণের ফলে এই পর্দা থেকে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরিত হয় এবং এই পর্দার ক্ষরণের ফলে এই খোলক গঠিত হয়, এই খোলক গঠিত হয়। একটু মাথায় রাখবে, এই যে খোলকটা দেখতে পাচ্ছি, এই খোলকটা কিভাবে গঠিত হচ্ছে, এই দেহের বাইরে একটা ম্যান্টেল নামক পর্দা দেখতে পাই, ঠিক আছে। ওই পর্দা থেকে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরিত হয় যা এই খোলক নির্মাণ করে, খোলক নির্মাণ করে আমরা বলতে পারি, ঠিক আছে। আর এদের স্বাভাবিকভাবে দেহের মধ্যে বিভিন্ন আন্তর্যন্ত্র আমরা পেয়ে থাকি। দেহ বলতে এখানে বিভিন্ন আন্তর্যন্ত্রকে বোঝানো হচ্ছে, আন্তর্যন্ত্রকে বোঝানো হচ্ছে। আন্তর্যন্ত্র মানে দেহের মধ্যে বিভিন্ন যে সকল অঙ্গগুলি, আন্তর্যন্ত্রকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, আন্তর্যন্ত্র। যাই হোক, তো এছাড়া আমরা যদি দেখি আলাদা করে হয়তো এদের বিশেষ কিছু বলার নেই। আমরা দেখব যে দেহে সম্পূর্ণ ও কুণ্ডলিকিত পৌষ্টিকতন্ত্র দেখা যায়, দেহে সম্পূর্ণ। আচ্ছা, একবার তাহলে বলে দিচ্ছি আরো একবার, লাস্ট একটু মুখে মুখে তোমরাও একটু দেখে নিতে পারো। সেটা হচ্ছে পর্ব মোলাস্কা। আমরা দেখতে পাচ্ছি যে দেহ নরম, আমরা বলতে পারি
খোলক দ্বারা আবৃত এবং এই খোলক মূলত ক্যালসিয়াম নির্মিত হয়ে থাকে। এই দেহ আমরা বলতে পারি যে মস্তক, দেহ বা বলতে পারি যে বিভিন্ন আন্তর্যন্ত্র, দেহর মধ্যে বিভিন্ন আন্তর্যন্ত্র দেখা যায়, আন্তর্যন্ত্র বা মাংসর পদ নিয়ে গঠিত। আর এই দেহ ম্যান্টেল নামক একটি পর্দা দ্বারা আবৃত। আমরা বলতে পারি যে এই ম্যান্টেল থেকে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, সেই রাসায়নিক পদার্থের ক্ষরণের ফলে মূলত এই খোলক গঠিত হয়ে থাকে। দেহের সম্পূর্ণ ও কুণ্ডলীকৃত পৌষ্টিকতন্ত্র দেখা যায়। শুধু তাই নয়, দেখবো যে শ্বাস অঙ্গ, বিভিন্ন ধরনের শ্বাস অঙ্গের বৈচিত্র্য আমরা পেয়ে থাকি মোলাস্কার ক্ষেত্রে, অর্থাৎ টেনিডিয়া এবং পালমোনারি স্যাক নামক শ্বাস অঙ্গ দেখা যায়। টেনিডিয়া সাধারণত যারা জলজ মোলাস্ক তাদের ক্ষেত্রে দেখা যায়, আর স্থলজ যে সকল মোলাস্ক তাদের ক্ষেত্রে পালমোনারি স্যাক দেখতে পাই। ঠিক আছে, অপরদিকে এখানে আমরা স্নায়ুতন্ত্র এদের ক্ষেত্রে দেখতে পাই, সুগঠিত না হলেও বলতে পারি যে গ্যাংলিয়ন নিয়ে গঠিত। গ্যাংলিয়ন কি অবশ্যই আলাদা করে সুযোগ করে আলোচনা করব। প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে এখানে আলাদা করে বলে দিচ্ছি যে মই সদৃশ্য স্নায়ুতন্ত্র কিন্তু প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রেও দেখা যায়, এটা আলাদা করে উল্লেখ করে দিলাম, সেটা প্ল্যাটিহেলমিনথেস আলাদা করে নোট ডাউন করে নিতে পারো। আর্থ্রোপডের ক্ষেত্রেও স্নায়ুতন্ত্র আমরা দেখতে পাই এবং আমরা সাধারণত দেখব যে হ্যাঁ, আর্থ্রোপডের ক্ষেত্রেও আমরা দেখতে পাই বিশেষ করে যে স্নায়ুতন্ত্র, সেটা বলতে পারি যে সেটিও গ্যাংলিয়ন নিয়ে গঠিত বলা যেতে পারে। এর উদাহরণ যেমন বিভিন্ন শামুক, আমরা বলতে পারি পাইলা, গ্লোবাসা, আপেল শামুককে বলে, যেটা আমরা দেখে থাকি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের শামুক রয়েছে, ঠিক আছে, আলোচনা করলে দেখা যাবে। অক্টোপাস, এটা খুব ভালো করেই আমরা জানি, এটাও সাধারণত এক প্রকার মোলাস্ক। ললিগো সেপিয়া, আরো বিভিন্ন ধরনের জীব। এই ললিগো সেপিয়া এগুলোকে যদি চিহ্নিত করতে হয় তো ছবি দেখা সব থেকে ভালো হয়। ছবি দেখে নিলে বা একটু নেট সার্চ করে আমরা হয়তো যদি দেখে নিই তাহলে আমরা আরো ভালো বুঝতে পারি। তো আজকে এই মোলাস্ক পর্যন্ত সাধারণত থাকবে, ঠিক আছে, মোলাস্ক পর্যন্ত আজকে থাকবে। পরের দিন আমরা ইকাইনোডার্মটা আলোচনা করব এবং ইকাইনোডার্মের পাশাপাশি হেমিকর্ডাটা এবং কর্ডেটাটা সম্পূর্ণ আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রাণী রাজ্যটা শেষ হয়ে যায়, ঠিক আছে, প্রাণী রাজ্যটা শেষ হয়ে সম্পূর্ণ করে নিতে পারবো। এরপর বাকি যেটা থাকে সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্য, আর যতটুকু আমার মনে পড়ছে হয়তো ফাঙ্গিটাও একটু বাকি রয়েছে। তো চেষ্টা করব এক এক করে সব সম্পূর্ণ করে নেওয়া।